প্রিয় দর্শক, ইফেলি ২১ রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত ইফেলি ২১ রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করি এবং যথারীতি আজও আমরা এই গত কয়েকদিনে যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার শ্রমিকদের যে সমস্যা, সেটির সমাধান, সে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আমি অনুষ্ঠান শুরুতে আসলে ২১ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসী ভাই বোনদের প্রতি, যে শ্রমিক ভাই বোনদের আসলে অক্লান্ত পরিশ্রমে আমাদের অর্থনীতি একটা সুন্দর একটি অবস্থানে দাঁড়িয়ে আছে এবং তাদের পাঠানো রেমিটেন্সেই আমরা কিন্তু রিজার্ভ সমৃদ্ধ করে রেখেছি। সেই তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা কথা বলার চেষ্টা করবো সেই শ্রমিক ভাই প্রবাসী ভাই বোনরা যারা রয়েছেন, তাদের সমস্যাগুলো কি, আমাদের শ্রমবাজার কিভাবে আমরা আরও বাড়াতে পারি, তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এসব বিষয় নিয়ে আজকে ২১ রাতে আলোচনার জন্য আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন আলী আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বায়রা, এবং সে সাথে আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর মাসুর রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ, এবং আমাদের সঙ্গে সংযুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই শরীফুল হাসান, হেড অফ মাইগ্রেশন ব্রাক। আমরা আলোচনা শুরু করব জনাব আলী হায়দার চৌধুরী আপনার কাছ থেকে। এবং সর্বশেষ যে আলোচনার বিষয়টি আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, আপনি জানেন যে বিশেষ করে সৌদি আরবের প্রবাসী শ্রমিক ভাই বোনদের যে সমস্যাটি ছিল, সেটি সম্প্রতি গতকালই একটি সুন্দর সমাধানের দিকে এগোচ্ছে। আমরা জানি যে তারা সৌদিতে যে প্লেন অর্থাৎ টিকিটের সংকট ছিল, সেটি নিয়ে অলরেডি ২৪ দিনের আকামার মেয়াদ বাড়িয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা এসছে, সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তবে এখনও কিন্তু শ্রমিক ভাইদের মধ্যে অনেকেরই সংখ্যা রয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে অনেকগুলো দেশে এখনও শ্রমিক সেভাবে যেতে পারছে না, সেই জায়গাগুলো নিয়েও সমস্যা রয়েছে। প্রথমেই সৌদির যে শ্রমবাজার সাম্প্রতিক যে ঘটনা এবং সরকারের প্রচেষ্টার সমাধান, সেই জায়গাটি দিয়ে আপনার মতামত দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। বিষয়টি নিঃসন্দেহে এখনকার সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় ক্ষেত্রে এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত গুরুত্ব বহন করে। এবং আমি আলোচনার শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আন্তঃ মন্ত্রণালয়ের আজকে মিটিং এর যে রেজাল্ট এবং আজকে ২ দিন ধরে তাদের কর্মব্যস্ততা এবং এই ইস্যুটা নিয়ে তারা আপনার রিসিভিং এন্ডে কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করে আজকে মোটামুটি ভাবে একটা পজিটিভ নিউজ তারা নিয়ে এসছেন। তা আমরা প্রথমে তাদেরকে ওনাদেরকে এই জন্য ধন্যবাদ দিতে চাই। বিষয়টি নিঃসন্দেহে একটা বার্নিং ইস্যু। দেখেন, কোভিড-19 এটা সমস্ত পৃথিবীব্যাপী এই সমস্যাটা হচ্ছে। হয়তো এখন ইউরোপ মার্কেটে কিংবা ইউরোপে যারা আসছিলেন সেখানে কিন্তু তাদেরকে এখন ফ্লাইট গুলো তারা দিচ্ছে বলেই তারা যেতে পারছে, আমেরিকা কানাডা ওরা অ্যাকসেপ্ট করছে। বাট আমাদের সবচেয়ে এই ট্রেডিশনাল মার্কেট গুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে সৌদি আরব, যার জন্য ওখানে আমাদের কর্মী ভাইদের সংখ্যাও বেশি এবং আসা যাওয়ার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, যার জন্য আমাদের এক সময়ে সপ্তাহে 7টা ফ্লাইটই বাংলাদেশ বিমান অপারেট করতো, সৌদিয়া এমনকি ডেইলি 2টা ফ্লাইটে অপারেট করতো। আমাদের ফ্রিকোয়েন্সি এত বেশি ছিল, আনুমানিক 20 থেকে 25 লক্ষ আমাদের কর্মী ভাইয়েরা সেখানে কাজ করছে। তো নিঃসন্দেহে ছুটিতে আসার পরিমাণ সেই পরিমাণ দেশে আসছে। তো মার্চের আগে যারা আসছে, মার্চে আমাদের 25 তারিখে ফ্লাইট বন্ধ হয়ে গেছে আমার যতটুকু মনে পড়ে। 25 তারিখে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়াতে এর ভিতরে যাদের ছুটি ছিল কিংবা তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, রেসিডেন্স পারমিটের মেয়াদ আছে, এই অবস্থায় আমাদের যে পরিসংখ্যানের বিভিন্ন মত থাকলো, তারপর আমি বলবো যে একটা হিউজ একটা পরিমাণ আমাদের কর্মী ভাইরা দেশে মানে এদের মধ্যে যারা ছুটিতে আসছে তাদের মধ্যে আটকা পড়েছে। আমাদের মনে রাখতে হবে আমাদের অর্থনীতির যে সমৃদ্ধি, অর্থনীতির যে বিশাল একটা সমৃদ্ধি কন্ট্রিবিউশন, সেটা এদের মাধ্যমে। আপনি এই কোভিড-19 এর মধ্যে প্রায় 22 থেকে 25 বিলিয়ন ডলার আপনারা জানেন যে এদের কন্ট্রিবিউশনটা। তারপরে এদের দিকে আমাদের নজরদারিটা আরো একটু সংবেদনশীল হলে আমরা আরো আগে থেকে এই ইস্যুগুলোকে আমরা যদি নিতে পারতাম, অর্থাৎ আমাদের বিমান কর্তৃপক্ষ কিংবা আমাদের অথরিটি যারা আছেন তারা যদি বিষয়টাকে নিতে পারতেন, তাহলে আরো আগেই আমাদের এই ইস্যুটা সমাধান হতো। আজকে যে
যে সংবাদটা আমাদের কাছে আসছে যে যে কয়টা ফ্লাইট রেগুলার ফ্লাইট হবে, সেই ফ্লাইটগুলো কতগুলো প্যাসেঞ্জার যেতে পারবে এবং যে শর্তগুলো এখানে উল্লেখ করা আছে, যাওয়ার আগে যে কোভিড-19 টেস্ট করতে হবে, তারা এখানে কতদিন আগে এখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারপরে ওখানে গিয়ে যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে যথাযথ কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের ওখানে অ্যাকোমোডেশন থাকবে এবং তারা ফলো আপ করবে তারা কোয়ারেন্টাইনে আছে কিনা 7 দিন। সেগুলো সমস্যা নয়, কিন্তু আমাদের এই এন্ডে এই এত হাজার হাজার শ্রমিক, এই যেরকম হজ যাত্রীদের মতো যারা হাজি ক্যাম্পে থাকতো, ঠিক সেরকম ফ্লাইটের আগে 1 দিন বা 2 দিন আগে তারা ঢাকা এসে থাকার মতো কতটুকু ব্যবস্থাপনা আমাদের দেশে আছে, আমাদের কর্তৃপক্ষের আছে, সেই বিষয়টা সাথে সাথে ভেবে দেখা আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, তা না হলে এই যে ফ্লাইট যখন শুরু হবে তখন কিন্তু এই হুড়হুড়িটা, আপনি দেখেন যে কোভিড টেস্টটা কত দিন ডেলি আমরা কত হাজার লোকের করতে পারি। আমি যদি 2টা ফ্লাইট ডেলি থাকে তাহলে 800 লোকের আমি আজকে কোভিড টেস্ট করলে আমি কি বিকালের ভিতর পাবো? আচ্ছা, এই নানা রকম প্রশ্নগুলো জটিলতা কিন্তু আছে। এখন আমাদের সামনে আসছে। আমি আশা করব কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সরকার বিষয়গুলো যেরকম এই ফ্লাইটের ব্যবস্থা ওনারা করেছেন ওই সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলে, আর ঠিক সেভাবে আমাদের আন্তঃ মন্ত্রণালয়ের বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই ইস্যুটা কিভাবে প্রায়োরিটি দিয়ে এই প্রবাসীরা যাতে স্মুথলি মুভ করতে পারে। আপাতত যারা ছুটিতে আসছেন তাদের ব্যাপারে, এরপরও কিন্তু রয়ে গেছে। এরপরও এই কোভিড-19 এর ভিতরে আমাদের প্রায় 1 লক্ষ লোকের ডিমান্ড এখানে ছিল এবং অনেক লোকের ভিসা লেগে গেছে, অনেকের টিকিট ইস্যু হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফ্লাইট গুলো বন্ধ আছে। জি, জি। সেগুলোর কি অবস্থা হবে? 11 রবিবারে যেহেতু এমবাসি খুলছে, সুতরাং তখন বোঝা যাবে যে এমবাসি তারা কি প্রায়োরিটি দিয়ে তারা কাজ করবে। সেগুলো আমরা আস্তে আস্তে হয়তো বুঝবো। বুঝতে আমরা পারবো, ঠিক এই মুহূর্তে এগুলো আলোচনা করতে চাই না। তো বিষয়গুলো আমার কাছে যে বিষয়টা, সেটা করোনা টেস্টের বিষয়টাকে যদি প্রায়োরিটি নিয়ে দেওয়া হয়, তার টিকিটও আছে, তার হয়তো সিটও পাবে, যাওয়ার জন্য সে প্রস্তুত, কিন্তু কোভিড টেস্টের রিপোর্টটা কিংবা সে কোয়ারেন্টাইনের সার্টিফিকেটটা তার কাছে আছে কিনা, ওই যে দুবাইয়ের যে ফলস 132 জনকে ফেরত দিছে, জি, কিংবা সেই ঘটনা যেন না ইটালি ঘটে। থেকে ধরা পড়ছে, এই জাতীয় দুর্ঘটনা আমাদের যাতে আর না হয়, আমরা সেদিকে যাতে লক্ষ্য রাখতে হবে। লজ্জায় না পড়ি, সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু যেতে চাই ডক্টর মাসুর রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ। ডক্টর রিয়াজ, আপনি শুনছিলেন এবং সরকারকে অবশ্যই সাধুও জানাতে চাই যে বেশ জটিল একটি সমস্যার সমাধান আসলে, তারপরেও তারা বেশ অগ্রগতি দেখিয়েছেন। তবে আলী হায়দার চৌধুরী যেটি বলছিলেন যে প্রতিদিন যদি 500 থেকে 700-800 শ্রমিক আমাদের যেতে হয়, তাদের কোভিড টেস্ট, তাদের রেজাল্ট দেওয়া, তাদেরকে আগে থেকে থাকার ব্যবস্থা করা, এবং সেই জায়গাগুলো নিয়ে একটু বলবেন এবং সেই সাথে সার্বিক যে পরিস্থিতি সেটি বিষয়ে আপনার মতামত জানবো। ধন্যবাদ। আসলে রেমিটেন্সেস এর মানে আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনেরা তারা কষ্ট করে বিদেশ থেকে যে রেমিটেন্সেসটা পাঠায়, এটা যে আমাদের অর্থনীতির কত বড় চালিকা শক্তি, এটা আমার মনে হয় নতুন করে তুলে ধরার কোনো প্রয়োজন নেই, এটা সবার জানা আছে। এবং কোভিড এর সময় এই রেমিটেন্সের বা এই রেমিটেন্স আমাদের আভ্যন্তরীণ অর্থনীতিতে কত একটা শক্ত ভূমিকা রাখছে, সেটা আমরা এই চ্যালেঞ্জিং অর্থনীতির একটা চ্যালেঞ্জিং টাইমে আমরা দেখেছি। আমরা আলী হায়দার ভাই বলেছেন, আমরা নিজেরাও জানি যে জুলাই অগাস্টে আপনার প্রায় 50% আপনার রেমিটেন্স বেড়েছে গত বছরের তুলনায়। জুলাই অ্যালোন 62%। এটার কারণটা কি সেটা আরেকটা জিনিস, সেটাতে আমরা আসবো। কিন্তু এই যে রেমিটেন্সটা আসছে, সাধারণত এই রেমিটেন্সের অর্থটা তাদের এই প্রবাসী শ্রমিকদের পরিবার পরিজন, তারা এটা বিভিন্ন চাহিদার জন্য তারা খরচ করে, এবং এই খরচটা বা স্পেন্ডিংটা আমাদের দেশের আভ্যন্তরীণ চাহিদাকে ধরে রাখতে এই করোনার সময় যখন চাহিদাতে একটা ব্যাপক ধস নেমেছে বা নেমেছিল এপ্রিল মে জুনের একটা বড় অংশ, তখন এই জুলাই অগাস্টে এই অ্যাডিশনাল রেমিটেন্সটা 50% অ্যাভারেজ, এটা আমাদের দেশের, আমরা যে বলছি যে অর্থনীতি ধীরে ধীরে ফেরত এসেছে বা অনেকটাই ফেরত এসেছে, সেটার একটা বড় কারণ কিন্তু এই যে রেমিটেন্সের যে একটা বড় জাম্প 50% জুলাই অগাস্টে, সেটা তো ইন জেনারেল করোনাকালীন তো বটেই, ইন জেনারেল এটার ভূমিকা আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং
এই চালিকা শক্তি যাতে খুব বেশি ব্যাহত না হয় সেই দিকটায় আমাদেরকে নজর দিতে হবে। তো নজর দিতে গেলে প্রথমেই আমাদের চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এই যে এখন আমি ফেরত যাই যে কেন হয় আমাদের জুলাই অগাস্টে এত বেশি এসেছে, একটা কারণ হতে পারে, এটা আরো বিশ্লেষণের প্রয়োজন, যে আমরা জানি প্রায় 1 লক্ষের উপর শ্রমিক বাংলাদেশে ফেরত এসছে, তাদের অনেকেই চাকরি হারিয়ে। তাদের হয়তো আমরা জানি যে মিডল ইস্ট পার্টিকুলারলি সেখানে অর্থনীতি খুবই খারাপ ভাবে এফেক্টেড, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আপনার অয়েলের ডিমান্ড, তেলের ডিমান্ড কমে গেছে, তেলের প্রাইসও কমে গেছে। তো যার ফলে প্লাস লকডাউনে অনেক ধরনের সেবা খাত, সার্ভিস এবং ট্যুরিজম সেক্টর সেখানে বন্ধ হয়ে গেছে অ্যাটলিস্ট টেম্পোরারি। যার জন্য এরা যখন ফেরত এসছে, এদের অনেকেই কিন্তু তাদের যে টোটাল সেভিংস সেটাকে দেশে ফেরত একবারে পাঠিয়ে এসছে। তো সেইটা একটা ভূমিকা পালন করছে। আমি বলছি না যে সেটা একমাত্র কারণ, কিন্তু এই যে ফেরত আসছে এটা একটা দুশ্চিন্তার কারণ। দ্বিতীয়ত হলো আরো ফেরত আসার সম্ভাবনা আছে, কারণ এই মিডল ইস্টের ইকোনমি আগামী মাসগুলোতেও খুব একটা যে ভালো হবে সেই আভাস পাওয়া যাচ্ছে না, কারণ গ্লোবাল ইকোনমিক যে কন্ডিশন সেটার উপর মিডল ইস্টের ইকোনমিক যে স্ট্রেংথ সেটা ডিপেন্ড করে, কারণ আমরা জানি যে তাদের অর্থনীতি অয়েল ডিপেন্ডেন্ট। গ্লোবাল ইকোনমি যদি শক্ত না হয় বা ঘুরে না দাঁড়ায়, অয়েলের ডিমান্ড বাড়বে না, তাদের ইনকাম কম থাকবে। সুতরাং আগামী মাসগুলোতে একটা রিস্ক আছে, আরো শ্রমিক আমাদের দেশে ফেরত আসতে পারে চাকরি হারিয়ে। দ্বিতীয়ত অনেকে, যেটা আলী হায়দার ভাই বললো, নতুন কিছু চাকরি হয়েছিল সেগুলো হয়তো আগে থেকেই প্রসেসিং হচ্ছিল কোভিড এর আগে থেকে, কিন্তু তাদের এখন যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দাঁড়িয়েছে দুদিক থেকে। একটা হলো তাদের অনেককেই চাকরি আগে হয়ে গেলেও এখন তাদের যে এমপ্লয়ার তারা কি এখনই নিবে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে। দ্বিতীয় হলো এই ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, যেটা আমাদের এই একটু আগেই হায়দার ভাই বলছিলেন, ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট তো সাংঘাতিক ভাবে ডিসরাপ্টেড। অল্প কিছু ফ্লাইটস চালু হয়েছে, বাট তাও খুবই মানে অনিয়মিত। এবং দ্বিতীয়ত এই শুধু ফ্লাইটস তো একটা ব্যাপার, ফ্লাইটস এর আগে সেই টিকেটিং বা এই যে হায়দার ভাই যে বললেন, সবাই এই শ্রমিকরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় এসে তারা একটা অর্গানাইজড ফর্মে তারা কিভাবে যাবে, এইটার বোধহয় আমার মনে হয় খুব বেশি নজর এখনো দেওয়া হয়নি, দিতে হবে। আরেকটা বিষয় হলো এই হেলথ ক্রাইসিসটা কিন্তু এখনো শেষ না। এটা হয়তো অনেকটা ইনোসেন্ট হয়ে এসছে, বাট ইট ইজ নট ওভার। ইনফেকশন এখনো হচ্ছে। তো এই ইনফেকশন যদি কোনো কারণে ব্যাপকভাবে আবার বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা নতুন করে রেস্ট্রিকশনের সম্মুখীন হবো। আপনারা বোধহয় দেখেছেন সৌদি আরবিয়া আজকেই বোধহয় ইন্ডিয়ার সাথে তাদের বিমান চলাচল আবার নতুন করে বন্ধ ঘোষণা করেছে। তো সেইভাবে এখন যে লিমিটেড ফ্লাইটস চলছে মালয়েশিয়ার সাথে, দুবাইয়ের সাথে, কাতারের সাথে, সৌদি আরবিয়ার সাথে বোধহয় অল্প কয়েকটা স্পেশাল ফ্লাইট চলছে। আমরা যদি হেলথ ক্রাইসিসের দিক থেকে নজর উঠিয়ে নিই বা ওখানে গার্ডস আমরা লেট ডাউন করি বা আমরা সহজ হয়ে যাই, তাহলে কিন্তু এটা আবার আমরা বিপদে পড়তে পারি। দ্বিতীয়ত আমাদের টেস্টিং ক্যাপাসিটি এবং টেস্টিং কোয়ালিটি, ক্যাপাসিটির বিষয় আছে। যদি অনেক শ্রমিক আস্তে আস্তে যাওয়ার সুযোগ হয়, তাদেরকে অবভিয়াসলি করোনা টেস্ট করে যেতে হবে। ভ্যাকসিন যখন আসবে, ভ্যাকসিন হয়তো নিয়ে যেতে হবে। সেই অ্যারেঞ্জমেন্ট গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। এবং এই যে যেহেতু কিছু ফরজারি, ফ্রডুলেন্ট কেস চলে এসছে আপনার টেস্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের অনেক টেস্টের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে অনেক এমপ্লয়ার, অনেক ইমিগ্রেশন অথরিটি বা হেলথ অথরিটি অনেক দেশের, সেই জায়গাটাও কিন্তু আমাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জনাব শরীফুল হাসান, হেড অফ মাইগ্রেশন ব্রাক। আমরা শরীফুল হাসান আপনার কাছে আসবো। আমরা আলোচনা করেছিলাম আমাদের মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এবং সাম্প্রতিক সময়ে সৌদির যে যারা ছুটিতে এসছেন তাদের যাওয়া নিয়ে যে সমস্যা, যদিও একটি সমাধানের বিষয় আমরা গণমাধ্যমে দেখছি, কিন্তু অনেকে ফেরত আসার জায়গাটি আলোচনা হচ্ছে। যারা ছুটিতে এসছেন তাদের যাওয়া নিয়ে সংখ্যা আছে। এই রেমিটেন্স যোদ্ধাদের, যাদের রেমিটেন্স আসলে বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে, সামনের দিকে যাচ্ছে, তাদের প্রতি আসলেই কি আমরা সুন্দরভাবে নজর দিচ্ছি? প্রায় সময় এই আলোচনাগুলো হয়, ক্রাইসিস আসলে হয়তো বা সাম্প্রতিক আলোচনা হয় বা সমাধান হয়, আসলে দীর্ঘমেয়াদে সে জায়গাগুলো আমরা কাজ করি কিনা? ধন্যবাদ। আপনি কাজ করি কিনা তার বড় প্রমাণ হচ্ছে আজকে আপনি যেটা দেখলেন যে আকামার মেয়াদ বাড়া বা ফ্লাইট, এই কাজগুলো কিন্তু হয়েছে, তাদেরকে 3 থেকে 4 দিন রাস্তায় নামতে হয়েছে, বিক্ষোভ করতে হয়েছে। আপনি আমাকে বলেন যে তাদেরকে কেন রাস্তায় নামতে হলো বা বিক্ষোভ করতে হলো। আমরা তো জানি যে আটকে পড়ার লোকজন আমাদের আছে, তারা ফ্লাইট চালু হলে যেতে চাইবে,
তো আগে থেকে তো আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু দেখেন এই লোকগুলোকে রাস্তায় নেমে বিক্ষোভ করতে হয়েছে। তো আমি তো বারবার একেবারে মার্চ থেকে আমরা বলছি যে করোনা আমাদের 3 ধরনের সংকট তৈরি করেছে। প্রথমত আমাদের প্রতি মাসে 60,000 লোক বিদেশে যেতেন, বছরে 6 থেকে 7 লাখ যেতেন। গত 6 মাসে আমাদের অন্তত পক্ষে 3-3.5 লাখ লোক যেতে পারেনি, যার মধ্যে 1 লাখ লোকের পাসপোর্ট সব রেডি করা ছিল। এক, দ্বিতীয় হচ্ছে আমাদের 1 কোটিরও বেশি প্রবাসী যারা বিদেশে আছেন, তারা নানান ধরনের সংকটে আছেন, অনেককে কাজ হারিয়ে ফিরতে হয়েছে। আমাদের এপ্রিল থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের 1,41,000 লোক ফেরত এসছে, এবং এদের একদম বেশিরভাগই ফেরত আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। আপনার সৌদি আরব থেকে ফেরত আসছে 25,000 লোক, আরব আমিরাত থেকে ফেরত আসছে 32,000 লোক। তো এই যে বিপুল সংখ্যক লোক ফেরত আসছে, তাদের বিষয়ে আমরা কি করবো? এখন পর্যন্ত কিন্তু তাদের রিইন্টিগ্রেশনের জন্য আপনি 700 কোটি টাকা একটা ঋণ তহবিলের কথা শুনেন, আপনি যদি খোঁজ নেন কতজন পেয়েছেন, আপনি হয়তো 7 জনও পাবেন না। তো তার মানে হচ্ছে তাদের ফেরত আসার লোকজনের জন্য আমরা খুব বেশি কিছু করতে পারিনি। আর তৃতীয়ত হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যারা ছুটিতে এসেছিলেন, সেই যে প্রায় লাখখানেক লোক আটকা পড়েছে। তো এখন দেখেন সেই লোকগুলো যখন যেতে চাচ্ছে, যখন সৌদি আরব চালু করলো, তার আগে যদি আপনি দেখেন যে জুন মাসের মাঝে যখন বাহরাইন যখন চালু করলো, একইভাবে 25-26 হাজার টাকার টিকিট, সেটা 1.5 লাখ 2 লাখ টাকার টিকিট হয়ে গেল। আপনার এখন সৌদি আরবে যে টিকিটের দাম 30,000 টাকা, সেটা আপনার টিকিট এখন আপনি 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো যেই প্রবাসীর কাজ নাই 7 মাস 8 মাস ধরে 1.5 লাখ 2 লাখ টাকার টিকিট, এখন এইটা ম্যানেজ করা কি খুব কঠিন কাজ ছিল? ধরেন আপনি আপনার বিমান, আপনি বললেন যে আমার যারা আসছে আমি তাদেরকে, এখন আমার যারা প্রবাসী ওয়ার্ক পারমিট এরকম আছে, আমি তাদেরকে 50,000 টাকার টিকিট নিব। যার ওয়ার্ক পারমিট শেষ হবে 7 তারিখ, তাকে আমি 4 তারিখ পৌঁছায় দিব। যার 10 তারিখ, তাকে আমি 7 তারিখ পৌঁছায় দিব। আপনি একটা শিডিউল করলে আমরা এই কাজগুলো করতে পারতাম। আমরা যে পুরোটা মানে সমন্বিত ভাবে বা প্রবাসীদের জন্য ভাবি না, এটা আপনি মানে নানান ধরনের প্রমাণ পাবেন। এবং এই যে রেমিটেন্সের কথা বলি, আমার রেমিটেন্স বছরে যে 18-20 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে, এই রেমিটেন্সের পরিমাণটা কত? আমরা আরএমজির কথা বলি, কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টসে তো আমাদের অনেক টাকা চলে যায়। প্রবাসীদের জন্য যে আমাদের আয়টা, রেমিটেন্সটা, সেটা কিন্তু আমাদের পুরোটাই নিটা, এবং রাষ্ট্রের কোনো ধরনের ব্যয় ছাড়া এই টাকাটা আসে। কেমন টাকার অঙ্কে যে 18-20 বিলিয়ন ডলার মানে হচ্ছে সারা পৃথিবী মিলে যে বাংলাদেশকে যে ঋণ দেয়, তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। এই কোভিডকালীন সময়েও আপনার জুন মাসে 183 কোটি ডলার আসছে, জুলাই মাসে 260 কোটি ডলার, আগস্ট মাসে 196 কোটি ডলার। এই যে টাকাটা বিপুল পরিমাণ আসছে, যার কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এত 38 বিলিয়ন ডলার ছাড়াচ্ছে। কিন্তু আমাদের এই আলোচনা রেমিটেন্স কেন্দ্রিকই থাকে, যারা এর পেছনে মানুষ, তাদের মর্যাদা যদি বলেন, 13 বছরের একটা মেয়েকে 25 বছর করে বিদেশ নেওয়া হয়, কেউ দেখে না কি করে তার পাসপোর্ট হয়। এক সৌদি আরবে গত 4 বছরে 153টা মেয়ে লাশ হয়ে ফিরেছে, কতজন নিপীড়ন নির্যাতনে ফিরেছে, অন্তত পক্ষে 10,000। আমরা কি করি আমাদের প্রবাসীদের জন্য? এই কথা বা কাজের মধ্যে আমাদের থাকে সত্যিকার অর্থে যে একটা সিস্টেমেটিক করা। দেখেন আপনি তো করতে পারতেন, মার্চে যদি আপনি একটা ডেটাবেস করতেন যে আমার সৌদি আরব থেকে আসা লোকের সংখ্যা কতজন আটকে আছে, বাহরাইন থেকে কতজন, কাতারতে, আপনি একটা ডেটাবেস করে রাখতে পারতেন। আপনি বিমান সবার সাথে আলোচনা করে ফ্লাইট শিডিউল করে রাখতে পারতেন। এই যে হায়দ্রাবাদ যেটা বলছেন, এখন আপনি বলছেন যাবেন, আপনি ধরেন আমি মানলাম যে তার হয়তো ভিসা হলো, আকামা হলো, 1.5 লাখ টাকার টিকিট করে সে কোত্থেকে যাবে, ধরেন ধার দেনা করলো সে, কিন্তু 48 ঘন্টায় যে আপনি তার কোভিড টেস্টের রিপোর্ট, এটা কোত্থেকে দিবেন আপনি? এটা তো একটা ভয়াবহ সংকট হবে। এবং আপনি যদি দেখেন শ্রীলঙ্কা বা ফিলিপাইন, অন্য দেশের লোকজন কিন্তু তারা 30 সেপ্টেম্বরের মধ্যেই ঢুকেছে এবং তাদের ফ্লাইট আরো আগে চলেছে। তাহলে বাংলাদেশে ওরা ফ্লাইট চলাচলে কেন দেরি করলো? মূলত আমাদের কোভিড ম্যানেজমেন্টটা যদি দেখেন, তারা এখনো সেফ বোধ করছে না। তো সবকিছু মিলে যে আমাদের এই প্রবাসী খাতটা গত 50 বছরে যদি বলেন একটা যে ওয়েল ম্যানেজমেন্ট আসে বা মিনিমাম যেটা আসে, আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে 55টা মন্ত্রণালয়ের মধ্যে 53 বা 54 নম্বর মন্ত্রণালয়। তো যারা এত দিচ্ছে তাদের প্রতি আপনি সৌদি আরবে আপনি সেবা দেওয়ার জন্য 20 জন কর্মকর্তা শ্রম শাখায় নাই, আপনি কিভাবে দিবেন? নারী যেখানে 3 লাখ আছে, একজন নারী কর্মকর্তা নাই দূতাবাসে। সমস্ত কিছু দিয়ে যদি আলোচনাগুলো করেন, আপনি খুব বেশি আপনি আশা আলো দেখতে পাবেন না। এই আমাদের এই মানুষগুলো যারা প্রবাসী, তারা অনেক কষ্ট করে নিজের জায়গা জমি বিক্রি করে যায়, নিজের দেশে টাকা পাঠায়। আর যারা এই টাকাগুলো পাচার করে, কানাডায় বেগমপাড়া করে বা মালয়েশিয়ার সেকেন্ড হোম করে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছেন, আমাদের সমস্ত মেকানিজম হচ্ছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আর আমাদের এই প্রবাসীরা নিজ দেশে ফিরে তাদের যেতে হয় জেলে। 384 জন প্রবাসী কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া জেলে আছে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আমাদের প্রবাসীদের যে দুর্ভোগ শুরু হয়, ওই যে পাসপোর্ট করা থেকে শুরু, আজীবন তাকে এই দুর্ভোগের চক্রেই থাকতে হয়।
ধন্যবাদ শরীফুল হাসান। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, আমরা অবশ্যই সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এফিলি 21 রাতের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বাংলাদেশের শ্রমবাজার পরিস্থিতি, সমস্যা, করণীয় জায়গাগুলো নিয়ে। আমরা আবারও ফিরতে চাই আলোচনায়। জনাব আলী আদহার চৌধুরী, আপনার সাথে আবার আলোচনায় ফিরতে চাই। আমরা শরীফুল হাসান ভাইয়ের কথা শুনছিলাম, মাসুর রিয়াজ বলেছেন, আপনিও বিরতির আগে বলেছেন, এই যে যাদের আসলে এত কষ্টের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশ একটা সুন্দর জায়গায় অবস্থান করছে, আমরা গর্ববোধ করি যে আমাদের অর্থনীতি একটা ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু তাদের জন্য আসলে আমরা কি করছি সেটি নিয়ে অনেক আলোচনা হয়। আমি একটু মন্ত্রণালয়ের দিকেও নজর দিতে চাই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসলে প্রবাসীদের জন্য কতটুকু সজাগ দৃষ্টি রাখছেন। আমরা প্রায় সময় আলোচনা হতে দেখি দূতাবাসের জায়গায় তারা কোনো সাপোর্ট পান না, এয়ারপোর্টের অবস্থা নাজেহাল হতে হয়, এবং শরীফুল ভাই তো অনেকগুলো বিষয় এনেছেন। সেই জায়গায় আপনি দীর্ঘদিন ধরে এই জনশক্তি রপ্তানির জায়গায় কাজ করছেন, একটু যদি বলেন আসলে কি করতে পারি আমরা তাদের জন্য। এখানে আমি কথাটাকে এভাবে না বলে আমি যদি বলি, যতটুকু নজর দিচ্ছে, মানে যেহেতু সেক্টরটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যার পিছনে গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট নাই। প্রতি বছর এটা রাজহাঁস, প্রতি বছর এটা শুধু টাকা আসতে থাকে। সুতরাং যতটুকু নজর দেওয়া হচ্ছে, কিন্তু যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হচ্ছে কিনা, বিষয়টা হচ্ছে এখানে আলোচনার বিষয়। আমার মনে হয় এটা যেহেতু একটা বৃহত্তর সেক্টর, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমার এমনি নরমাল, এখন তো কোভিড-19 এর এই ক্রাইসিসটা আছে, তার আগে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমি 20 থেকে 22 লক্ষ লোক আমার জব মার্কেটে শিক্ষিত, জব মার্কেটে ইন করছে। আমি প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলে আমরা কত পার্সেন্ট লোককে আমরা এখানে এঙ্গেজ করতে পারছি। সুতরাং যত বেশি আমরা লোক বাইরে পাঠাতে পারবো, তত বেশি আমাদের এই জব মার্কেটে যত লোক ইন করছে, সেটা আমাদের এই বেকমটা বন্ধ হবে। কিন্তু আমাদের এই মার্কেট রিসার্চ কিংবা মার্কেট খোলা, সংকুচিত বাজার সম্প্রসারণ করা, এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপকভাবে কোনো আমরা আলোচনা করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা জিনিস প্রথম থেকে বিশ্বাস করি। আমি 10 বছর বাইরেতে ছিলাম, আমি তখন থেকে একই কথা বলে আসছি, এটা একটা সরকারের পক্ষ অনেকটা দুরূহ ব্যাপার, প্রাইভেট সেক্টরের পক্ষ দুরূহ ব্যাপার। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটাকে মুভ করতে হবে। গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের পূর্ণ সহযোগিতার দরকার আছে। প্রাইভেট সেক্টরকেও কিন্তু আমরা যারা বাইরেতে আছি, আমরাও কিন্তু খুব অ্যাগ্রেসিভ ওয়েতে মার্কেটগুলো খোলা এবং এদের কল্যাণের জন্য, দরকার হলে এদের রাইটের জন্য, এদের প্রোটেকশনের জন্য আমরা কাজ করতে হবে। আমরা শুধু লোক পাঠিয়ে চুপচাপ থাকলে আমরা হবে না। আমরা করিও, সেটা আমরা করিও। বিদেশে আমরা লোক পাঠানোর পরে সমস্যা হচ্ছে না তা নয়, আমরা তো হিউম্যান হ্যান্ডেল করি। সমস্যা হচ্ছে, সমাধান হচ্ছে, সেটা আমরা করি দূতাবাসের সহযোগিতায়। অনেক ক্ষেত্রে দূতাবাসও লাগে না, আমরা সমাধান করি। তো সেক্ষেত্রে এই নজরদারিটা আরো জোরদার করতে হবে। হয়তো হয়রানি, হয়তো বিব্রতকর অবস্থা আমরা কেউ কাউকে ফেলতে চাই না। আমার শ্রমিকেরা যাতে ভালো অবস্থায় থাকে, সেখানে যাতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, অ্যাকোমোডেশন ভালো পায়, যে ওয়েজেস এর কথা আমরা বলি সেটা যাতে তারা পায়, এই বিষয়গুলো আমরা এবং সরকার আমাদের নজরদারি থাকে। মাইগ্রেশন কস্ট মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে। এটা আমরা বাইরে থেকে যারা আছেন, আমরা সবাই এই ব্যাপারে আমরা কনসিয়াস, আমরা একমত, এটা দ্বিমত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এগুলো আমরা ম্যাটেরিয়ালাইজ করতে পারছি না কেন, আমরা এফেক্টিভ করতে পারছি না কেন, এগুলোকে আমরা সম্মিলিতভাবে বসে করতে পারছি না কেন, কি কি কারণ এবং কি কি পদক্ষেপ নিলে আমরা এই বিষয়গুলো করতে পারবো, আর বর্তমান ক্রাইসিসটা কিভাবে উত্তরণ করা যায়। আমি এর ভিতরে অনেকগুলো ভার্চুয়াল মিটিং এ আমি বক্তব্য দিয়েছি। আমার কথা হচ্ছে যে আমার এখন করোনার এই কালীন সমস্যা, করোনা উত্তর আরো কি সমস্যা আসতে পারে, সেগুলো নিয়েও আমাদের কিন্তু এখন থেকে প্ল্যান করতে হবে। আমাদের যখন রাস্তায় নামি, এই যে শরীফ কথাটা বললো, তখন আমাদের কিন্তু টনক নড়ে, সমস্ত জাতি দেখে, কিন্তু তার আগে থেকে আমরা পরিকল্পনা কেন করি না? আমরা এখন থেকে করোনা উত্তর পরিস্থিতিটার জন্য, করোনা উত্তর আমরা কি কি মার্কেট এক্সপ্লোর করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখা উচিত বলে আমরা মনে করি। আমি
বর্তমান মন্ত্রণালয়ের যারা আছেন, মাননীয় মন্ত্রী সচিব এবং অন্যান্য যারা আছেন, আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে তারা মোটামুটি ভাবে চেষ্টা করছেন। কিন্তু এইটা যতটুকু চেষ্টা করা দরকার, যতটুকু নজরদারি করা দরকার, যতটুকু শেয়ার করা দরকার, আমার মনে হয় কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কোনো সমস্যা হচ্ছে, কোথাও লিকেজ আছে। আমি মনে করি আমরা সবাই মিলে, ইভেন সবাইকে মিলে আমরা একটা কর্ম পরিকল্পনা করা উচিত, কিভাবে আমরা উত্তরণ করতে পারি। বিশেষ করে বর্তমানে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আমার এই ছুটিতে আসা লোকগুলোকে অন্তত আমরা যদি সেফলি তাদেরকে সৌদি আরবে ইন করাতে পারি, সেটা কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেখানে সরকার, আমার মনে হয় একটা ভীষণ একটা দায়িত্ব এসে গেছে। সরকার কেন, এখানে যদি বাইরাকে ইনভলভ করতে হয়, এটা মানে বাইরা হোক, আমাদের যত মন্ত্রণালয় আছে, এই যে এত বড় একটা ক্রাইসিস, মন্ত্রণালয় কিন্তু সবাই ইনভলভ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সমন্বয়হীনতা একটা আমার কাছে দৃশ্যমান মনে হয়। তো আজকে যেরকম আন্তঃ মন্ত্রণালয় মিটিং করে, ইমার্জেন্সি মিটিং করে যে সমাধানটা হয়েছে, সেই সমাধানটাও কিন্তু এই যে করোনা টেস্টের ব্যাপারে এবং তাদেরকে এখানে স্টে করার ব্যাপারে, কোয়ারেন্টাইনের ব্যাপারে বিষয়গুলো সমাধান করে তাদের স্মুথলি যাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা বাকি চিন্তা পরে করতে পারবো। দিস ইজ দ্য বার্নিং ইস্যু এখন। এই যে প্রবাসীরা যথার্থই বলেছে শরীফ, যে লোকের 7 মাস চাকরি নাই, তার টিকিট 1.5 লক্ষ টাকা কি করে হয়? এয়ারলাইন্স কে জিজ্ঞাসা করলে তারা বলে যে না, 1.5 লক্ষ টাকা নয়। ট্রাভেল এজেন্সির কাছে গেলে 1.5 লক্ষ টাকার নিচে কোনো টিকিট পাওয়া যায় না। তাহলে কোথাও না কোথাও এরর আছে। মন্ত্রণালয় এগুলোই তো আমাদের একটু দৃষ্টি রাখা দরকার। টিকিটের দাম এত কেন? এত টিকিটের দাম হবে কেন? আমি যদি এটা চার্টার্ড ফ্লাইটও করতে পারি, 30,000 সৌদি আরবের টিকিট 60,000 হবে না হয়, ধরে নিলাম আরো বেশি হবে, 70,000 হবে। তাই বলে 1.5 লক্ষ টাকার টিকিট একটা প্যাসেঞ্জার যাবে, এটা কিন্তু এটা কি আমরা খতিয়ে দেখছি কারা এর পেছনের দায়ী? আমরা কি আসলে সেটা দেখি? আমরা দেখছি না কেন? আমি জানি না। এই বিষয়গুলো তো ইস্যু হয়ে গেছে এখন, এই বিষয়গুলো দেখা দরকার। মানে খুব নরমাল হয়ে গেছে। 1.5 লক্ষ টাকা কিভাবে হলো, কেন হলো? সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যেরকম দায়িত্ব আছে, আমাদের মন্ত্রণালয়ের বিষয়টা যেহেতু আমাদের কর্মী, আমাদের পাঠানো কর্মী, তাদের একটা দায়িত্ব রয়ে গেছে। জি, ধন্যবাদ। আপনার কাছে সময় পেলে আমরা আবারও আসবো। আমি একটু মাশরুর রিয়াজ আপনার কাছে যেতে চাই। এই আমরা সমস্যা আসলে হয়তো আলোচনা করি, তারপরে আমরা আবার ভুলে যাই, কিন্তু আসলে দীর্ঘমেয়াদে আসলে অবশ্যই তাদের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। অবশ্যই কোভিড অনেক কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা নতুন করে শিখছি, নতুন করে ব্যবস্থা নিচ্ছি। বিশেষ করে এই প্রবাসী ভাই বোনরা যাদের কষ্টার্জিত অর্থে আসলে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা ভবিষ্যতে কি করব বা কি করণীয়, সে জায়গাগুলো নিয়ে অনেক কথা হয়। বাস্তবায়নের জায়গাগুলো কেন হয় না, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং এই যে সমস্যাটি এখন রয়েছে, সেটি সমাধানের জায়গায় আপনার প্রত্যাশা কি থাকবে? দেখুন, দুটো ইস্যু। একটা হলো যে এই বর্তমানের ইমিডিয়েট ক্রাইসিসটা কিভাবে রিজলভ করা হবে, আর একটা ইস্যু আপনি বলেছেন যে দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশ আমাদের ওভারঅল অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সেস এবং সেখানে প্রবাসী শ্রমিকদের গুরুত্ব অনুযায়ী আমরা আসলে কি ধরনের নীতি পলিসি পজিশন নিব, নীতি সহায়তা দিব এবং বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াবো। তো ইমিডিয়েট ক্রাইসিসটা আসলে আমরা উই আর ইন টু দ্য ক্রাইসিস। আমার কো প্যানেলিস্টরা যথার্থই দুজনই বলেছেন যে এই প্ল্যানগুলো হওয়া উচিত ছিল ফেব্রুয়ারি মার্চ ওই সময়, কারণ প্যান্ডেমিক আসছে এটা আমরা ফেব্রুয়ারিতেই জানতাম, মার্চে এসে গেছে। তখন বেশ কিছু পরিকল্পনা ভালো হয়েছে, যেমন আমরা দেখেছি স্টিমুলাস ডোমেস্টিক মার্কেটের জন্য খুব দ্রুত চলে এসছে, সেটার একটা পজিটিভ এফেক্ট ডোমেস্টিক ইকোনমিতে হয়েছে। কিন্তু তখন ডোমেস্টিক ইকোনমির সাথে সাথে আমাদের যে এক্সটার্নাল ইকোনমি, সেখানে রেডিমেড গার্মেন্টস এর উপর এক্সেসিভ ফোকাস চলে গেছে বা এক্সক্লুসিভ ফোকাস চলে গেছে। কিন্তু আমাদের এক্সটার্নাল ইকোনমিতে যে রেডিমেড গার্মেন্টস এর সাথে সাথে এই রেমিটেন্সেসও আছে, এবং যেটা নেট ভ্যালু এডিশন, আমার মনে হয় শরীফ ভাই বলছিলেন নেট ভ্যালু এডিশনটা রেডিমেড গার্মেন্টস এর চেয়ে অনেক বেশি। সেই জায়গাটা বোধহয় আমাদের ওই সময় আমরা ইগনোর হয়ে গেছি, এই জায়গাটা ইগনোর হয়ে গেছে, যার ফলে এই যে মানে ইন টাইম প্রিপারেশন অ্যাসেসমেন্ট, যে আমাদের কোন দেশ থেকে কি ধরনের শ্রমিকরা কি ধরনের সমস্যায় পড়তে পারে, কারা আসতে পারে, আসলে
তাদেরকে কি ধরনের বাংলাদেশে যারা চাকরি হারিয়ে আসবে তাদেরকে আপনারা রিহ্যাবিলিটেশন সুবিধা আমরা কি দেব, যারা হয়তো ছুটিতে আসলে আটকিয়ে যাবে তাদেরকে আমরা মানে রিপ্যাট্রিয়েশন সুবিধা কি দিব, এই চিন্তাগুলো আসলে তখন করা হয়নি, যার জন্য আমাদের ক্রাইসিসটা ইজ রিয়েল এন্ড প্রেজেন্ট আমরা আছি। তো এখন এটাকে মানে একেবারে ক্রাইসিস ওয়ার ফুটিং এ ক্রাইসিস সলভ করতে হবে, কারণ এদের অনেকেই তাদের আকামা বা তাদের যে ওয়ার্ক পারমিট বা কাজে যোগদান করার সময় এগুলো মানে চলে যাচ্ছে, যার পরবর্তীতে তাদের সেখানে ফেরত যাওয়াটা হয়তো খুবই ডিফিকাল্ট হবে। এবং তো এই আই থিঙ্ক ইমিডিয়েট ক্রাইসিসের জন্য টনক নড়েছে দেরিতে হলেও, তো সেই দিকটায় আমার মনে হয় আমরা আশা করতে পারি যে আগামী কয়েক সপ্তাহে হয়তো আর একটু ইমপ্রুভ করবে যদি ফোকাস থাকে। কিন্তু ওই আজকে বা এই সপ্তাহে একটু ভালো ফোকাস দিল আবার সেই বলটা ড্রপ করে দিল, যেটা হয় আমাদের দেশে প্রায়, যে আমরা সাস্টেইন করি না আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা পলিসি ফোকাস গুলো, তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা বেরোতে পারবো না। এখন এর চেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যে দীর্ঘমেয়াদে এই করোনা পরবর্তী এবং মিডিয়াম এবং লং টার্মে আমরা আমাদের এই রেমিটেন্সেস, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এই পুরো বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবো। তো আমাদের আমার মনে হয় হায়দার ভাই বলছিলেন এই যে 2.2 মিলিয়ন ইউথস আমাদের লেবার মার্কেটে আসে প্রতি বছর, এর এগেইনস্টে কিন্তু আমরা দেশে 12 থেকে 13 লাখের মতো জব ক্রিয়েট করতে পারি ফর্মাল এবং ইনফর্মাল সেক্টর মিলিয়ে। সুতরাং বাকি যে এডিশনাল ইনপুটস লেবার মার্কেটে যারা আছে তাদের জন্য কিন্তু আমাদেরকে বিদেশের মার্কেটে আমাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। তো সেখানে কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে কয়েক দশক ধরে আমাদের একটা মানে মাইগ্রেন্ট ওয়ার্কার্স পাঠানোর একটা ভালো অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে, মার্কেট আছে, কিন্তু সেই মার্কেটটা এনাফ না। সেখানে আমাদের মার্কেট ডেভেলপমেন্ট করতে হবে, যেখানে এখন পাঠাচ্ছি সেখানে যেসব সেক্টরে পাঠাচ্ছি তার বাইরে অন্য সেক্টরে কিভাবে পাঠানো যায়, যেসব দেশে আমরা এখনো পাঠাই না কিন্তু পাঠানোর মতো সম্ভাবনা আছে এবং পরিবেশ আছে, সেই মার্কেটগুলো কিভাবে এক্সপ্লোর করবো সেটা একটা। এবং সেটা করতে গেলে অবধারিতভাবে চলে আসবে আমাদের স্কিলস ডেভেলপমেন্ট। যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স যাদেরকে আমরা পাঠাবো, আমাদের ওয়ার্কার্সরা খুব বেশি স্কিলস নিয়ে সেসব দেশে যায় না, যার ফলে চাকরি পেলেও খুব কম দামে বা মানে খুব ভালো কন্ডিশনের চাকরি পায় না কম্পেয়ার টু শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইভেন ইন্ডিয়া। আর অনেক চাকরি হয়তো আমাদের সুযোগ থাকলেও আমরা পাই না, সেই স্কিলসটা নাই। সুতরাং আমাদের ওই মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট ডিমান্ড, সেই অনুযায়ী স্কিলস ডেভেলপমেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য, এটা জেনারেল পুরো দেশের স্কিলস ডেভেলপমেন্টের সাথে মিলিয়ে ফেললে হবে না, এটা আমাদের রেমিটেন্স এবং মাইগ্রেন্ট এমপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিকে মাথায় রেখে এটা করতে হবে। তৃতীয়ত সেফগার্ডস মেজার অনেক বেশি আনতে হবে। আমার মনে হয় শরীফ ভাই বলছিলেন যে সৌদি একটা ছোট মেয়ের এক্সাম্পল দিয়ে, যেটা আমরা নিউজ পেপারে দেখেছি গত কয়েকদিন, এই যে ওয়ার্কিং কন্ডিশন, যেটা মানে প্রায় শোনা যায় যে অনেকেই খুব মানে বাজে ট্রিটমেন্টের বা বাজে ওয়ার্কিং কন্ডিশনে কাজ করতে বাধ্য হয়, যেটা তাদের মেন্টাল হেলথ এবং অনেক সময় অনেকে তাদের জীবন দিয়েও এইটার এই কস্টটা পে করে। এগুলো যাতে না হয় সেজন্য আমাদের সরকারকে নেগোসিয়েশন এজ ওয়েল এজ সেফগার্ড মেজার্স এই মাইগ্রেশনে অনেক বেশি করে এনশিওর করতে হবে, এবং সেটা সরকার একা পারবে না। তখন সরকারকে ব্র্যাকের মাইগ্রেশন ডিপার্টমেন্ট, IOM, বাইরা, এই মানে প্রাইভেট সম্পৃক্ত করে কাজ করতে হবে, স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার সাথে মিলে করতে হবে, এবং সরকারের এই বিষয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অনেক বেশি বাড়াতে হবে। বর্তমানে তাদের সদিচ্ছা হয়তো আছে কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা একেবারেই নাই। সেটা প্ল্যানিং, অ্যাসেসমেন্ট, অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জ আইডেন্টিফিকেশন, সেটার রেসপন্স, প্রোগ্রাম, মনিটরিং, ইমপ্লিমেন্টেশন, সবগুলো যদি আপনি এক জায়গায় আনেন, সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা একেবারেই নাই। তবে এটা শুধু প্রবাসী কল্যাণের ক্ষেত্রেই না, আমাদের দেশে ওভারঅল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বেশ লো। আগের চেয়ে কেউ বলে একটু ভালো হয়েছে, আমি বলি মনে হয় না খুব একটা ভালো হয়েছে, কারণ অনেক জায়গায় দেখছি আমরা প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা ডিটেরিওরেট করেছে। মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা সবসময় দুর্বল ছিল, এখনো দুর্বল আছে, সেই জায়গাটা থেকে আমাদেরকে খুব জোর দিতে হবে। জি,
ধন্যবাদ। আমরা শেষ দিকে চলে এসেছি। শরীফুল হাসান, আপনার কাছ থেকে যেটা দিয়ে আলোচনা শেষ করব, এই যে উদ্ভূতের যে পরিস্থিতি আমরা দেখছি, আপনি শুরুতেই বলছিলেন যে প্রবাসী ভাই বোনরা হয়তো রাস্তায় না নামলে গণমাধ্যমে এত আলোচনা হতো না, এত তড়িৎ সিদ্ধান্ত আসতো না, যেটা আসলে স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল। যাদের কষ্ট অর্জিত পাঠানো অর্থে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ, তাদের জন্য এবং এই সমস্যায় যে অনেকগুলো বিষয় এসছে, কিভাবে আমরা প্রত্যাশা করব যে সেগুলো সমাধান হবে এবং দীর্ঘমেয়াদে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য আমরা যেন একটি সুন্দর অবস্থান তৈরি করতে পারি, সেই জায়গায় আপনার প্রত্যাশা দিয়ে যদি শেষ করেন। না মানে আপনার যেটা যদি ইমিডিয়েট সংকটটা বলি, তাহলে আমাদের তো আসলে কোভিড ক্রাইসিসটা এই মুহূর্তে মোকাবেলা করে, আপনি ধরেন যে 1 লাখ লোকের পাসপোর্ট ভিসা সমস্ত কিছু ছিল, যারা যেতে পারেনি, একটা বড় অঙ্কের তাদের 4 লাখ 3 লাখ করে টাকা আটকে আছে, সেইটা তারা কি করে যেতে পারে, সেটা একটা আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে। পাশাপাশি যে প্রায় 1.5 লাখ লোক যারা ছুটিতে মানে একেবারে চলে আসলো, আপনার হয়তো আরো 2 মাসে যদি ধরে আরো 1 লাখ লোক আসবে, এই 2-2.5 লাখ লোক চলে আসবে, তাদের রিইন্টিগ্রেশন একটা কম্প্রিহেনসিভ প্ল্যান নেয়। তাহলে আমরা 700 কোটি টাকা একটা ঋণ তহবিল করেছি বললাম, কিন্তু যদি 7 জনও সেই টাকাটা না পায় বা লোন দিয়ে তারা কি করবে আসলে, সেটা একটা কম্প্রিহেনসিভ ইউজ করা দরকার, যেন তারা ফেরত মানে কাজে লাগাতে পারে। তার মানে হচ্ছে যে আসছে তাকে আপনি রিস্কিলিং করা, রিমাইগ্রেশন করা, রিইন্টিগ্রেশন করা, এই ইনিশিয়েটিভটা নিতে হবে। যারা ছুটিতে আটকা পড়েছে তারা যেন আবার ফ্লাইট, কোভিড টেস্ট, এই সহজ জিনিসগুলো যেন যেতে না নিয়ে আবার যেতে পারে, সেই ইনিশিয়েটিভ নিতে হবে। আর আমার 1 কোটি লোক যারা আছে তাদের জন্য আপনি কিন্তু অর্থনৈতিক অবস্থা বিশেষ করে মধ্যপ্রাচ্যের তো খুব বেশি ভালো নয়, কারণ জ্বালানি তেলের দাম একেবারে একেবারে প্রায় জিরোর পর্যায়ে, মিডল ইস্টে অনেক বড় বড় প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু নেগোসিয়েশনটা এমনভাবে করা, এই সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ওদেরকে মনে করিয়ে দেওয়া যে তোমার দেশ যে আজকে এই জায়গায় এসেছে গত 40-50 বছরে, সেটা আমাদের বাংলাদেশিদের পরিশ্রম, ঘাম শুধু নয়, জীবন দিয়ে গড়া। আমাদের গত 14-15 বছর অন্তত পক্ষে 40,000 প্রবাসী বিদেশে মারা গেছে কাজ করতে গিয়ে। তো সেইটা একটু মনে করিয়ে রেখে যারা যারা আমাদের কর্মীদের ফেরত না পাঠিয়ে দেয়, সেই ইনিশিয়েটিভ নেওয়া এবং দীর্ঘমেয়াদী যে আলোচনা। দেখেন আমি গত 16-17 বছর ধরে সাংবাদিক হিসেবে এই সেক্টর কভার করছি বা এখন ব্র্যাকের অ্যাঙ্গেল থেকে দেখছি। সো খুব বেশি মেজর চেঞ্জ আপনি দেখবেন না। আলোচনাগুলো ঘুরে ফিরে আমরা আরো দক্ষ লোক পাঠাচ্ছি, আমরা নতুন নতুন বাজার করছি। আপনি আজকে থেকে 10 বছর আগে আপনার টেলিভিশন রিপোর্ট খুঁজেন, পত্রিকার রিপোর্ট খুঁজেন, যেই আলোচনার টপিক ছিল, আমি অন্তত 15-16 বছর ধরে একই দেখছি। দক্ষ লোক তৈরি করে পাঠাবে। আপনি এখনো 2%-এরও কম আমাদের স্কিল লোক মানে প্রফেশনাল লোক আপনার যায় না। এবং পুরো জাতীয়ভাবে যদি আমাদের বলেন, যেটা রিয়াজ ভাই বললেন আমাদের জাতীয় হচ্ছে এইটা একটু আলাদা করে দেখতে হবে, আমি সেটা মনে করি না। আমাদের টোটালি যে এই যে সনদ কেন্দ্রিক সিস্টেম, আপনি একটা বিশ্ববিদ্যালয়তে একটা তার সনদ পাসবে, অনার্সের সার্টিফিকেট থাকবে, সে না কোনো ইংরেজি বলতে পারবে, না একটা এক্সেলের কাজ জানবে, না ড্রাইভিং জানবে, কোনো স্কিল নাই। আমি জানি না এই সার্টিফিকেট নির্ভর মানে এইটা দিয়ে কাজ করার কোনো মানে নেই। কিন্তু আমরা যদি বাধ্যতামূলক করে দেই যে একটা স্কিল করতেই হবে, যে ইউনিভার্সিটি যে সার্টিফিকেট নিয়ে হয় ড্রাইভিং, না হয় এক্সেল, না হয় গ্রাফিক্স, কোনো না কোনো একটা স্কিলে যে তৈরি করে, আপনি সারা পৃথিবীতে আপনি এখন চলে যাচ্ছে আপনি স্কিলের দিকে। আপনি 10-15 বছর পর বিশ্ববিদ্যালয় কনসেপ্টই তো হারিয়ে যাবে। গুগল হয়তো আপনার অনলাইনে সমস্ত জিনিস আপনার বিশ্ববিদ্যালয়ে এমন ভাবে অনলাইনে তৈরি করবে, আপনি এখানে হয়তো লোক তৈরি হয়ে যাবে। এই যে আমরা যে 4th ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনের কথা বলি, যে আপনার অনেক কাজ হারিয়ে যাবে, যেটা আমরা মানে হাত দিয়ে পরিশ্রম করতে টেকনোলজি চলে আসবে, সেই জন্য আমরা কতটুকু প্রস্তুত। আপনি এখনো আমাদের বাংলাদেশি কর্মীরা সেই কাজগুলো করে, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, যে কাজগুলো অন্য কেউ করবে না। আপনি পরিচ্ছন্ন কর্মী, কনস্ট্রাকশন ওয়ার্কার, এমন এমন কাজ করি, কিন্তু কেন আমরা কি, আপনি বছরে 7 লাখ অদক্ষ শ্রমিক পাঠিয়ে আপনি যেই টাকা আয় করবেন, আপনি বছরে 1 লাখ দক্ষ কর্মী পাঠাতে হচ্ছে 3 গুণ বেশি রেমিটেন্স পেতে পারেন। শ্রীলঙ্কা করছে, ফিলিপিন করছে। তো সেই আলোচনাটা আমাদের যাওয়াটা খুব জরুরি এবং মাইগ্রেশন গভর্নেন্সটা আমাদের জরুরি। আমার একটা সময় ধারণা ছিল যে আমাদের খুব ভালো মন্ত্রী সচিব হলেই বোধহয় সেক্টরটা একটা ভালো আসবে। আমার মানে বলতে আমাদের এই সেটআপটা খুব ভালো, বর্তমান মন্ত্রী সচিব সেটআপটা ভালো, কিন্তু খুব বেশি চেঞ্জ আসেনি। কারণ অন্য যে স্টেক হোল্ডার, আপনি বাইরা বলেন, ব্যবসায়ী বলেন, খুব বেশি চেঞ্জ তাদের মধ্যে আসে নাই। আপনি আমাদের যেই রাষ্ট্রের মাননীয় সংসদ সদস্যরা জড়িয়ে যায় মানব পাচারে, যেই রাষ্ট্রে সিন্ডিকেট হয়ে যায় লোক পাঠানোর জন্য, যেই রাষ্ট্রে হাজার হাজার কোটি টাকার আপনি বিনিয়োগ হয়, আপনি কি করে অনৈতিকভাবে লোক পাঠাবেন, সেই রাষ্ট্রে সুশাসন পুরো ব্যবস্থাপনা আনাটা খুব কঠিন। কিন্তু আমরাও যে চাইছি তাও না। আপনার যে এটার জন্য করার জন্য আপনি কেন আপনি এখনো ওই যে 14টা পেপার তৈরি করবেন, আপনি অনুমতি নিবেন, আপনি ঘুষ প্রক্রিয়ার মধ্যে থাকবেন, এইটা হচ্ছে আপনি সব ডিজিটাইজেশন করে ফেলেন।
কোনো রিক্রুটিং এজেন্সি কারো কোথাও কোনো অফিসেই যাওয়ার দরকার নাই। আপনি অনলাইনে সমস্ত পেপার জমা দিবেন, অনলাইনে সমস্ত অ্যাপ্রুভাল হয়ে যাবে। সেই সিস্টেমে আমরা কেন যাব না? এই যে আমাদের যে ব্যুরোক্রেটিক প্রসেস, খুব তো ফ্যাসিলিটেটিং প্রসেস না। কাজে সবকিছু মিলে যদি আমাদের বলি, মানে মাঝে মাঝে আসলে ঠিক ক্লান্তও লাগে, হতাশও লাগে। আমাদের অভিবাসন সেক্টরের ব্যবস্থাপনা এত দুর্বলতা রয়েছে, যার বলি হচ্ছে এই আমাদের প্রবাসী মানুষগুলো, যাদের আসলে প্রতি পদে পদে ভুগতে হয়, প্রতি পদে পদে তাদের মানে সংকটে পড়তে হয়। আমাদের গবেষণা, আমরা ব্র্যাকের সাথে আমরা বার্কলি ইউনিভার্সিটির গবেষণা করে দেখেছি 1/3 মাইগ্রেশন ফেল করে। আপনি যে টাকা খরচ করে আপনি সেই টাকা তুলতে পারেন। আপনি ধরেন বাংলাদেশ থেকে 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব গেছেন, আপনি মাসে বেতন পাবেন 20,000 টাকা সর্বোচ্চ। আপনি 1 বছর পাবেন 2,40,000 টাকা, 3 বছরে পাবেন আপনি যে টাকা পাবেন আপনার খরচের টাকা ওঠে না, তখন সে আনডকুমেন্টেড হয়ে যায়। 3 লাখ, 4 লাখ, 5 লাখ লোক আমাদের এক একটা দেশে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে। সো তার ফলশ্রুতিতে খুব তো লাভ হয় না। বাংলাদেশ থেকে মাইগ্রেশন কস্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, তার আয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। তো এই সংকটগুলোর সমাধানের জন্য যে কার্যকর উদ্যোগগুলো নেওয়া দরকার, মানে আলোচনার মধ্যে আমরা আছি, একই জায়গায় আছি, একই আলোচনা 15-16 বছর ধরে হচ্ছে। ইনিশিয়েটিভটা নিয়ে যে না 2021 সালে আমরা এই টার্গেটটা পৌঁছাবো, 22 সালে এইটুক করবো, 25 সালে এইটুক করবো, সেই রকম খুব এফেক্টিভ কোনো ইন্ডিকেটর ব্যবস্থা আসলে নেওয়া কোনো হয় না। কিছু নাই। একই রকমের আলোচনা আমরা আটকে আছি। জি, আমরা অবশ্যই আশা করব সেই জায়গা থেকে উত্তরণ ঘটবে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আলেদা চৌধুরী, যাওয়ার আগে যে সাম্প্রতিক যে সমস্যা সেটি উত্তরণের জায়গায় কোনো কিছু যোগ করে যদি আপনি শেষ করেন। হ্যাঁ, না, আলোচনায় তো অনেকগুলো বিষয় চলে আসছে। আমরা বর্তমান যে ইস্যুটা, সেই ইস্যুটা কিভাবে আমরা করব, আমরা অ্যাড্রেস করব, সেটা অলরেডি আমাদের বিভিন্ন জনের প্যানেল ডিসকাশনে চলে আসছে। তো এই বিষয়টাকে আমাদের মন্ত্রণালয় এবং সমন্বয় করে কিভাবে এটাকে প্রায়োরিটি দিয়ে স্মুথলি তাদেরকে মুভ করা যায়। আর শরীফ যে কথাগুলো বলেছে, আমি তার সাথে সামান্য একটু দ্বিমত করি। এই জন্য যে ইমপ্রুভ যে হয়নি তা নয়, ইথিক্যাল রিক্রুটমেন্ট যে হচ্ছে না তাও নয়, হচ্ছে। এখানে ইথিক্যাল রিক্রুটমেন্ট হচ্ছে, ডিসেন্ট ওয়ার্কও হচ্ছে। আর 1200 সদস্যের মধ্যে আনইথিক্যাল যে 2-1 হবে না, সেটাকেও কিন্তু আমি আশা করি না। কারণ আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসি না, এই দেশেরই মানুষ। এরকম পৃথিবীর বাংলাদেশের প্রত্যেক সেক্টরে কিন্তু এই এরর গুলো রয়ে গেছে। সুতরাং আমরা যদি আরো একটু সচেতন হই, আরো একটু সংবেদনশীল হই, বিশেষ করে মাইগ্রেশন কস্টার কথা যেভাবে শরীফ বলল, আমি বলবো যে সবাই মিলে আমরা এটা নিয়ে কাজ করি। আমরা ডিসেন্ট ওয়ার্কের স্লোগান দিই, আমরা ইথিক্যাল রিক্রুটমেন্টের স্লোগান দিই। এগুলোর সাথে আমরা একসাথে কাজ করার জন্য আমরা সবাই মিলে আমরা যদি এগিয়ে আসি, তাহলে এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারি। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরাও প্রত্যাশা রাখবো অবশ্যই আমাদের যে উদ্ভূত পরিস্থিতি সেটির উত্তরণ করবে। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা ছুটিতে এসেছেন তারা নির্বিঘ্নে যেন যার যার কর্মস্থলে ফিরতে পারেন। সরকার সে জায়গায় আরও বেশি তৎপরতা দেখাবেন, সুন্দর গোছানো একটি সমাধান করবেন, এবং যারা ফেরত আসছেন তাদের ব্যাপারেও কি করণীয় করা যায় সেই জায়গাগুলো অবশ্যই ভাববেন। ধন্যবাদ আলী হায়দার চৌধুরী, ধন্যবাদ ডক্টর মাসুর রিয়াজ, ধন্যবাদ শরীফুল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইফেলে 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।